আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ। আজকে আপনাদের সাথে নতুন একটা টপিকস দক্ষিণ এশিয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা। আমরা জানি দক্ষিণ এশিয়ার অন্যতম দুটি শক্তিশালী দেশ ভারত এবং পাকিস্তান। জন্মলগ্ন থেকেই তাদের মধ্যে বিদ্বেষ, হানাহানি, যেহেতু ধর্ম নিয়ে দেশ বিভাজন, সুতরাং ব্যাপারটা এখনও রয়েই গেছে দুটি দেশের মধ্যে। তো তারা আবার একটা বিতর্কিত ইস্যুও রয়েছে, কাশ্মীর ইস্যু, যেটি একটি মুসলিম প্রধান এলাকা ছিল। রাজা হিন্দু হওয়ার কারণে তিনি কিন্তু ভারতের পক্ষে যোগ দিয়ে একটা পরিস্থিতি তৈরি করেছেন, যার কারণে তার খেসারত কিন্তু এখন পর্যন্ত কাশ্মীরের জনগণ দিচ্ছে। তো সেখানে পরিস্থিতি খুব খারাপ। এ নিয়ে পাকিস্তান এবং ভারতের মধ্যে 4টি যুদ্ধ সংঘটিত হয়েছে। 1948 সালে একবার হয়েছে, 1965 সালে একবার হয়েছে, এবং আমাদের মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে। সেই সময় বাংলাদেশের আক্রমণেই এমনিতেই নাকানি চুবানিতে ছিল পাকিস্তান, কিন্তু তারপরেও তারা সাহস করে ভারতের উপর কিন্তু আক্রমণ করে বসে, যুদ্ধ ঘোষণা করে 1971 সালের শেষের দিকে। কারণ বুঝতে পারতেছিল যে ভারতও যেহেতু এগিয়ে আসছে, তারা পাকিস্তানকে হয়তো একত্র রাখতে পারবে না, এই জন্য তারা পাক ভারত যুদ্ধ রূপ দিতে চেষ্টা করে। এবং 71 সালের যুদ্ধের পর বাংলাদেশ তার থেকে স্বাধীন হয়ে গেল এবং পাকিস্তানের শক্তি কিছু অংশে কমে গেল, যার কারণে এখন পশ্চিম পাকিস্তান শুধুই পাকিস্তান হয়ে গেল, আর পূর্ব পাকিস্তানটা আমাদের বাংলাদেশ হয়ে গেল। তো এই অবস্থায় আবারও দীর্ঘদিন পরে কিন্তু 1999 সালের দিকে তারা কিন্তু 1998 সালে তারা কিন্তু দুজনেই পারমাণবিক বিস্ফোরণ ঘটায় এবং জানান দেয় তারা পারমাণবিক অস্ত্রসম্পন্ন দেশ। এবং 1999 সালেই কিন্তু কাশ্মীরের কার্গিলে আবার যুদ্ধ সংঘটিত হয় এবং সেখানে কিন্তু পাকিস্তান বাহিনী গোপনে পাকিস্তানি যে জেহাদি গ্রুপগুলো, কাশ্মীরের জেহাদি গ্রুপগুলো, তারা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ নিয়ে ফেলে, কিন্তু ভারতীয় বিমান বাহিনী সেটার উপর খুব দেখে শুনে আক্রমণ করে তাদেরকে পর্যদস্ত করে। এভাবেই 4টি যুদ্ধ সংঘটিত হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়া আবার সেই পাক ভারত যুদ্ধের আবহে চলে আসছে। এই পেহেলগাঁও কাণ্ডকে নিয়ে যে ট্যুরিস্ট স্পটে, সেখানে এত নিরাপত্তার পরেও সেখানে কিভাবে জঙ্গিরা ঢুকলো, আসলে নিরাপত্তার ব্যাপার ভারত তাদের ব্যাপারে খুব সচেতন আমরা জানি, কিন্তু তারপরে কেন হলো, এটা তাদেরও ব্যর্থতা। তাদেরও ব্যর্থতা, তাদের বোঝা উচিত। এখন এই বলে তারা মুসলমানদের উপর একটা নিধন শুরু করারও চেষ্টা দেখা যাচ্ছে। কেউ সমালোচনা করতেছে যে এরকম কোনো একটা ইস্যু তৈরি করে মুসলমানদেরকে চাপে রাখা। তারপরে দেখা যায় প্রায় ভারতের কোনো প্রাদেশিক বা জাতীয় নির্বাচন আসলে এই ধরনের ঘটনা ভারতের জনগণও দেখছে। এটা তারাও সমালোচনা করছে যে নির্বাচন এলে মোদী সরকার এই ধরনের কাজ করে থাকে যাতে হিন্দু ভোটগুলো বা পোলারাইজেশন করা যায়, ঠিক আছে, এভাবে একটা জাতিগোষ্ঠীকে চাপিয়ে রাখা যায়। তো যুদ্ধর ব্যাপারটা কিন্তু পাকিস্তান আমরা জানি মাঝারি টাইপের একটা রাষ্ট্র, ভারত একটি বড় রাষ্ট্র। তো পাকিস্তানও একেবারে ছোট না, জনসংখ্যা কারোর কম না। তো আবার এদিকে পারমাণবিক বোমার ক্ষেত্রে পাকিস্তান বেশ এগিয়ে, তাদের কাছে 250টির মতো পারমাণবিক বোমা মজুদ আছে, অন্যদিকে ভারতের কাছে আছে প্রায় 200টির মতো। তো পাকিস্তান যেহেতু এখানে একটি ছোট রাষ্ট্র, বলা যায় না তারা কি করে বসে। তারা ভারতের অনেক এলাকায় আক্রমণের চেয়ে নিজেদের আত্মরক্ষার জন্য হয়তো পারমাণবিক বোমার ব্যবহার পাকিস্তানি আগে করে ফেলতে পারে। তবে জানি না, পারমাণবিক যুদ্ধ হলে তো আসলে একটা বিশাল ধ্বংসযজ্ঞ। এই পরিস্থিতিতে বাংলাদেশও কি রক্ষা পাবে কিনা জানি না, কারণ বাংলাদেশেও এই মুহূর্তে শেখ হাসিনা নেই, ভারতের যিনি স্বার্থ রক্ষা করে চলতেন। তো এখন জনগণ কিন্তু ফুঁসে উঠবে দুই পাশ থেকেই। তো এখন বলা যায় না, পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। তো আমরা আশা করব যাতে যুদ্ধ ভাব এটা কেটে যায়। যুদ্ধ যে কোনো দেশের জন্যই ক্ষতিকর, ধ্বংসাত্মক।
হ্যাঁ, যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। হ্যাঁ, দুই পক্ষকে আমরা সংযত থাকতে বলবো। আর কারণ আমরা এই অঞ্চলে কোনো পারমাণবিক যুদ্ধ দেখতে চাই না। যা খণ্ডযুদ্ধ সামান্য হয় এটাই যথেষ্ট। হ্যাঁ, এ থেকেই সতর্ক হতে হবে দুটি দেশকে। কারণ বিপুল জনসংখ্যার এই দক্ষিণ এশিয়ায় প্রায় 200 কোটি মানুষের বসবাস। সো এখানে যুদ্ধ লাগলে আসলে রক্ত বন্যাই শুধু বইবে। এত রক্ত পৃথিবীর কোথাও ঝরার সুযোগ আছে কিনা জানি না, যেটা যুদ্ধ লাগলে দক্ষিণ এশিয়ায় ঝরতে পারে। সো আমরা সবাই শান্তি চাই, শান্তিকামী দক্ষিণ এশিয়ার মানুষ। হ্যাঁ, আমরা এই ইন্ডিয়ান, এশিয়াটিক, দক্ষিণ এশিয়ান ডায়াসপোরা আমরা নিজেদের মধ্যে মিলেমিশে থাকতে চাই। তো এটাই আমাদের কামনা। সবাই ভালো থাকবেন। হ্যাঁ।